নিজের স্বামীকে ডিভোর্সি বড় বোনের সঙ্গে একই বিছানায় অন্তরঙ্গ অবস্থায় দেখে বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেল। যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম তারাই আজ আমার বিশ্বাসকে নির্মমভাবে হত্যা করেছে। আমি রোদমিলা শেখ মিষ্টি আর আমার স্বামী আলবি হাসান। আমাদের বিয়েটা হয়েছে মাত্র কয়েক মাস আগে। ব্যাপারটা এমন নয় যে তার অসম্মতিতে আমাদের বিয়ে হয়েছে। তার পছন্দেই দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছিল। এত দ্রুত বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না আমার। অনার্স সেকেন্ড ইয়ারে ভর্তি হওয়ার পরই সবাই বলল ভালো ছেলে পাওয়া গেছে, এমন সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। মা হারা মেয়ে আমি, সৎ মায়ের কাছে অবহেলায় বড় হয়েছি। কত শত যন্ত্রণা সহ্য করেছি বলে বোঝানোর মতো না। পড়াশোনাটা আগানোর ইচ্ছা থাকলে আর আগানো হয়নি, বিয়ে করে ফেলতে হলো। তবে প্রথম দিকে সব কিছু স্বপ্নের মতোই ছিল। ওর যত্ন, ভালোবাসা, ভবিষ্যৎ নিয়ে হাজারো পরিকল্পনা দেখে মনে হয়েছিল আমি সত্যি খুব ভাগ্যবতী। অতীতের সব দুঃখ ভুলে তাকে আপন করে নিয়েছিলাম। সব ভালোই চলছিল। বিয়ের 1 মাস পর হঠাৎ করেই আমার ফুফাতো বোন তাবাসসুম আমাদের বাড়িতে এসে ওঠে। কয়েক মাস আগেই তার ডিভোর্স হয়েছে। ভেঙে পড়া আপুকে স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য ফুপুও চেয়েছিলেন কিছুদিন যেন আমার সঙ্গে থাকে, কারণ বিয়ের আগে তার সবচেয়ে কাছের ছিলাম আমি। সকল সুখ দুঃখের কথা সে আমার সাথেই বলতো। আমার শ্বশুর শাশুড়ি তার এখানে থাকার সিদ্ধান্তে তারা অমত করেন না। আমি কখনো কল্পনাও করতে পারিনি এই বোন আমার নিজের ঘরে তৈরি করেছে বিশ্বাসঘাতকতার এক অদৃশ্য দেওয়াল। শুরুর দিকে বিষয়গুলো স্বাভাবিকই মনে হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু অদ্ভুত পরিবর্তন চোখে পড়তে শুরু করলো। তাবাসসুম আপু কিছুটা ঠিক হওয়ার পর তাকে বাড়ি যেতে বলে। আমার ফুপু যদিও সে যেতে রাজি ছিল, তবু যেতে হয়েছে। সে যাওয়ার পর আমার স্বামী প্রায়ই আপুর খোঁজ খবর নিত, তার পছন্দ অপছন্দের দিকে বাড়তি মনোযোগ দিত। আমি বিষয়গুলো নিয়ে কখনো সন্দেহ করিনি, বরং ভেবেছিলাম মানুষটা হয়তো সত্যি অনেক ভালো। আজ বিকালে আমি গিয়েছিলাম শ্বশুর শাশুড়ির সাথে এক আত্মীয়ের বাড়ি, কথা ছিল রাতে ফিরব, কিন্তু সন্ধ্যায় দিকে প্রচণ্ড মাথা ব্যথার কারণে আমি আগেভাগেই বাসায় ফিরে এসেছিলাম। ঘরে ঢুকতেই চারপাশটা অস্বাভাবিক নীরব লাগছিল। বারবার ডাকলেও আলবির সাড়া দিচ্ছিল না। আমার স্বামীর তো বাড়ি থাকার কথা। ধীরে পায়ে আমাদের রুমের দিকে এগোতেই ভেতর থেকে ভেসে আসা হাসির শব্দে শরীরের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। কাঁপতে থাকা হাতে দরজাটা খুলতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল যেন। নিজেকে কোনো রকম সামলে নিলাম। ছোট থেকে যন্ত্রণা সহ্য করতে করতে এখন সব যন্ত্রণা কষ্টই নিছক মনে হয়। মিষ্টি এমনভাবে ঘরের ভেতরে গেল যেন কিছুই হয়নি। সে এক পলক বিছানার দিকে তাকিয়ে বলল, মেন জায়গায় মরিচ দিয়ে ট্রাই করতে পারো, তোমরা খুব মজা পাবে। তোমাদের এত চুলকানি জানা ছিল না। এই বলে সে নিজের জামা কাপড় গোছাতে লাগলো। মিষ্টির উপস্থিতি টের পেতেই ঘরের ভেতরের হাসির শব্দ থেমে গেল। তুমি তুমি এত তাড়াতাড়ি চলে এলে, কাঁপা গলায় বলল আলবি। মিষ্টি তার দিকে তাকালো না। আলমারি থেকে নিজের জামাকাপড় আর প্রয়োজনীয় কিছু কাগজ ব্যাগে ভরে নিল। তাবাসসুম বিছানা থেকে নেমে এসে বলল, শোন, তুই যা ভাবছিস ব্যাপারটা তেমন না। মিষ্টি তার দিকে তাকালো। ঠোঁটের কোণে তিক্ত এক হাসি ফুটে উঠল। আমি কি ভাবছি সেটা তোমাকে বলতে হবে না আপু। উলঙ্গ হয়ে দুজন বিছানায় শুয়ে নিশ্চয়ই দুঃখের আলাপ করছিলে না? আলবি এগিয়ে এসে মিষ্টির হাত ধরতে চাইলে সে এক পা পিছিয়ে গেল। একবার আমার কথা শোনো প্লিজ। মিষ্টি শান্ত গলায় জিজ্ঞেস করলো, কোন আলবির কথাটা শুনবো? সেই মানুষটার কথা যে আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়েছিল, নাকি সেই মানুষটার কথা যে আমার সবচেয়ে আপন মানুষটার সঙ্গেই আমার বিশ্বাস ভেঙেছে? মিষ্টি কথা বাড়ালো না। ব্যাগটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। আলবি পিছন ডাকলো না।
রাস্তায় হাঁটতে হাঁটতে মিষ্টি ভাবলো এখন কোথায় যাবে সে। বাড়ি থেকে তো বেরিয়ে পড়লো, এখন করবেটা কি? নিজের বাসায় যাবে, সেখানে আবার সৎ মায়ের অত্যাচার সহ্য করবে নাকি রাস্তায় মানুষ নামক নরখাদকের খাবার হবে? এখন বাড়ি ফিরলে তো তার মা খুব রেগে যাবেন। সে তো চেয়েছিল তাকে যত দ্রুত সম্ভব বিদায় করতে, বিদায় তো করেই দিয়েছিল। এখন আবার বাসায় ফিরলে কি করবে আল্লাহ ভালো জানে। কোনো উপায় না পেয়ে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল সে। হঠাৎ করে ভেঙে পড়লো, ঠুকরে কাঁদতে লাগলো, বিড়বিড় করে বলতে লাগলো, আল্লাহ শক্তি দিও আমাকে, ভেঙে না পড়ার ধৈর্য দিও। হেই জানু, তুমি খাও নাই কেন? তোমার কারণে আমিও খেতে পারছি না। খাও বেবি। ছেলেটার কথাটা শুনে ওপাশের মেয়েটা লাজুক হাসলো, মনে মনে ভাবলো এই ছেলেটা পাগলের মতো তাকে ভালোবাসে, কিন্তু সে তো ছেলেটার সাথে শুধু টাইম পাস করছে। ছেলেটা আবার বলল, বাবু তোমার সাথে পরে কথা বলছি, আমার বাবা কল দিচ্ছে। এই বলে ছেলেটা কল কেটে দিয়ে কন্ট্যাক্ট লিস্টে গেল। দ্বিতীয় সেকেন্ড আগে আসা কলটার দিকে তাকালো, ছোট ছোট অক্ষরে লেখা সাদা মুরগি 95। কল ব্যাক করলো না, শুধু শুধু নিজের টাকা কেন খরচ করবে? একটু পর মুরগি নিজেই কল দিবে নেই। এর মধ্যে অন্য একটা নাম্বার থেকে কল এলো। স্ক্রিনে ভেসে উঠল নীল শাড়ি 22। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ছেলেটার। এক মুহূর্ত দেরি না করে কল রিসিভ করলো সে। হ্যালো, কী করছো? ওপাশ থেকে মিষ্টি গলায় মেয়েটা বলল, কিছু না, তুমি কি আমাকে মিস করছিলে? ছেলেটা সোফায় হেলান দিয়ে বসলো। এমন কথা সে দিনের মধ্যে কতবার বলে তার নিজেরও হিসাব নেই। তোমাকে মিস করব না, সারাদিন তোমার কথাই ভাবছি। মেয়েটা খুশিতে হেসে উঠল। অন্যদিকে ছেলেটা আর এক হাতে ফোন ধরে অন্য হাতে মেসেঞ্জারের আরেকজনকে রিপ্লাই দিতে লাগলো। ঠিক তখনই আবার ফোন কাঁপতে শুরু করলো। স্ক্রিনে ভেসে উঠল মগা মুরগি 90 কলিং। নিবরান বিরক্ত মুখে কলটা কেটে দিল। ওপাশের মেয়েটা জিজ্ঞেস করলো, কাল ফোন? ছেলেটা স্বাভাবিক কণ্ঠে বলল, মা কল দিল। মিথ্যা বলতে তার একটু গায়ে লাগলো না। সে সবে ভালোই অভ্যস্ত। তার বলা মিথ্যে খুব সহজে কেউ ধরতেও পারে না। এত স্বাভাবিকভাবে মিথ্যা বলে যে ধরা অসম্ভব। হঠাৎ করে ছেলেটার কিছু একটা মনে পড়তেই সে কল কেটে তৈরি হয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। বাসের টিকিট কেটে রেখে ছিল সে, তা বেমানুম ভুলে গিয়েছিল। এই যে এতক্ষণ একজন প্লে বয়কে দেখছিলেন, সে আর কেউ না, তালুকদার পরিবারের ছোট ছেলে মুনতাসির তালুকদার। নিবরান নামের মধ্যে যেমন একটা জমিদারি ভাব আছে, বংশীয়ভাবেও সে একজন জমিদারের নাতি। তাদের গ্রামের লোক এখনও তাদের খুব গণ্যমান্য করে চলেন। নিজের আভিজাত্যপূর্ণ জীবন ছেড়ে পড়াশোনার জন্য সে শহরে এসেছে। অবশ্য তার ইচ্ছে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নেওয়ার, কিন্তু তার পরিবার কোনোভাবেই তাতে রাজি নয়। তারা চায় পড়াশোনা শেষ করে নিবরান গ্রামে ফিরে আসুক, পারিবারিক দায়িত্ব গ্রহণ করুক এবং তালুকদার পরিবারের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ণ রাখুক। 9টা বাজতে আর কিছুক্ষণ বাকি। মিষ্টি বাসার জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। ঘড়ির কাঁটায় 9টা বাজতেই বাস চলতে শুরু করলো। বাসটা শহরের ব্যস্ত এলাকা পেরিয়ে মহাসড়কে উঠল। ঠিক তখনই একটা ছেলে দৌড়ে এসে বাসে উঠল। চোখে কালো চশমা আর কাঁধে ব্যাগ। মিষ্টি সেদিকে এক পলক তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল, মনে মনে বলল, পাগল নাকি লোকটা, রাতের বেলা সানগ্লাস পরেছে। মিষ্টির কেমন অস্বস্তি লাগলো। সে মুখে ওড়নাটা ভালো করে টেনে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। মনে মনে প্রার্থনা করতে লাগলো যাতে লোকটার সিট তার সাথে না পড়ে। এর মধ্যে নিবরান গলা খাকিরি দিয়ে বলে উঠল, আন্টি একটু আপনার ব্যাগটা সরাবেন, এইটা আমার সিট। মিষ্টি বাহিরের দিকে তাকিয়েই ব্যাগটা কোনো রকম সরিয়ে ফেলল। নিবরান কিছুটা অবাক হয়ে সেদিকে তাকালো, মনে মনে বিড়বিড় করে বলল, আজব আন্টি তো, আমি কিছু করছি নাকি হুদাই এমন আজব ব্যবহার করতেছে। বেশি কিছু না ভেবে নিবরান কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলো। সাথে তার প্রেমিকাদের
সাথে চ্যাট করতে লাগলো। রাত ধীরে ধীরে গভীর হয়ে আসছে। বাসটা এখন শহরের আলোর পেছনে ফেলে একেবারে অন্ধকার মহাসড়ককে ছুটছে। মিষ্টি জানালার পাশে হেলান দিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও টের পায়নি। নিবরান এক হাত দিয়ে ফোন স্ক্রল করছিল, মাঝে মাঝে হাসছে, আবার মেসেজ টাইপ করছে। হঠাৎ করে তার ফোনের স্ক্রিনে বন্ধ হয়ে গেল। মূলত ফোনের চার্জ শেষ। সে বিরক্ত হয়ে ফোনটা পকেটে রাখলো। চোখ তুলে সামনের দিকে তাকাতেই তার দৃষ্টি আটকে গেল চলন্ত বাসে জানলা দিয়ে আসা দমকা বাতাসে। মেয়েটার চুলগুলো উড়ছে, তার মুখের ওপর একটি চুল পড়ে আছে, সেটা সে বারবার ঘুমের চোখে হাত দিয়ে সরাচ্ছে। ওনাটা কাঁধ থেকে সামান্য সরে গেছে। নিবরান সেদিকে তাকিয়ে মনে মনে বলল, হায় আল্লাহ, ভাবলাম বয়স্ক আন্টি, এখন দেখি আসমানের চাঁদ। ইয়া আল্লাহ, থু থু থু, নজর না লাগে যাতে কাউর। নিবরানের থুতু ফটটা মুখে পড়তেই মিষ্টি হুড়মুড় করে ঘুম থেকে উঠল। হঠাৎ মুখে বৃষ্টি কোথা থেকে পড়ছে তা খুঁজতে গিয়ে লক্ষ্য করলো সামনের ছেলেটা তাকে থুতু দিয়েছে। সে বিরক্ত মুখে কিছু বলতেই যাবে, তার আগে নিবরান বলল, তুমি আমার 100 নাম্বার গার্লফ্রেন্ড হবে না? মানে তাহলে সেঞ্চুরি পূরণ হবে। পাক্কা প্রমিস, জীবনে আর একটাও প্রেম করব না, তুমি লাস্ট। নিবরানের কথায় মিষ্টি কী বলবে বুঝতে পারছে না। একেই তো প্রথমে তার গায়ে থুতু দিল, তার ওপর আবার এইসব ওর অদ্ভুত কথা। মিষ্টি কয়েক সেকেন্ড নিবরানের দিকে তাকিয়ে রইল। এত বড় ধাক্কার পর তার মাথা ঠিক মতো কাজ করছিল না। আর এই ছেলেটা কিনা প্রথম দেখাতেই এমন সব কথা বলছে। সে বিরক্ত গলায় বলল, আপনি কি সব মেয়েকেই এভাবেই বিরক্ত করেন? নিবরান ঠোঁট কামড়ে হাসি দিয়ে বলল, আরে না, সবাইকে না, কাউকে কাউকে করি। আই মিন যারা সুন্দর তাদের করি। লাইক বাবুই পাখির মতো কুষ্টুসি মার্কা সুন্দর। নিবরানের কথা শুনে মিষ্টির বুক কুঁচকে গেল। এতক্ষণ ধরে বুকের ভেতর জমে থাকা কষ্টের মাঝেও ছেলেটার অদ্ভুত কথাবার্তা তাকে খানিকটা হতভম্ব করে দিয়েছে। সে ঠান্ডা গলায় বলল, আপনার গার্লফ্রেন্ডরা কি আপনার এসব আজগুবি কথা শুনে ইমপ্রেস হয়? নিবরান নাটকীয় ভঙ্গিতে বুকের ওপর হাত রাখলো। ইমপ্রেস হয় কি না জানি না, তবে ব্লক করে দেয় না এটাও কম পাওয়ার না। মিষ্টি বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে জানালার বাইরে তাকালো। ব্রেন সারা পাগল, ধন্যবাদ, এটাকে আমি কমপ্লিমেন্ট হিসেবেই নিলাম। মিষ্টি এবার আর কোনো উত্তর দিল না। বাতাসের ভেতর নিভু নিভু আলো জ্বলছে। বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে পড়েছে। জানালার বাইরে একের পর এক রাস্তার বাটি পিছনে পড়ে যাচ্ছে। নিবরান কয়েক মুহূর্ত চুপচাপ বসে রইল, তারপর আবার বলল, আচ্ছা, রাগ করলাম? মিষ্টি বিরক্ত মুখে বলল, হ্যাঁ, ভালো, কারণ রাগ করলে তোমাকে আরো সুন্দর লাগে। মিষ্টি এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো। আপনি কি সবসময় এমন ফ্লার্ট করেন? নিবরান কিছুক্ষণ ভেবে গম্ভীর মুখে বলল, তবে আজ একটু বেশি করছি। এইবার মুখ বন্ধ করেন। আরেকবার যদি কথা বলছেন তাহলে আপনাকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিব। নিবরান নিজের মুখে আঙ্গুল রেখে চুপ থাকার চেষ্টা করলো, কিন্তু সে কোনোভাবেই তার মুখ বন্ধ করতে পারছে না। ছোটবেলা থেকেই সে বেশি কথা বলে, অবশ্য সবার সাথে বলে না। যাদের সাথে বলে তাদের কান ঝালাপালা করে ফেলে, আর যাদের সাথে বলে না তারা বোম মারলেও নিবরানের মুখ থেকে একটা কথা বের হয় না। কিভাবেই বা এত দ্রুত ছোটবেলার অভ্যাস পরিবর্তন করে ফেলবে। বাইরে ঝড়ো হাওয়া বইছে, সেই তীব্র বাতাসে মিষ্টির অন্যায় ঢাকা চুলগুলো উড়ে নিবরানের মুখে বাড়ি খাচ্ছে। নিবরান গরম আবেশে চোখ বুজে ফেলে বলল, চুল সামলাও রমণী, চুলের গন্ধে মাতাল হয়ে যাচ্ছি। আমার ধর্মে বিবাহের আগে পরনারী স্পর্শ করা নিষেধ। নিবরানের কথা শুনে মিষ্টি অবাক হয়ে গেল। যেই ছেলে কিনা এতগুলো প্রেম করে সে কিনা হাদিস শোনাচ্ছে। এবার মিষ্টি হাসি পাচ্ছে। সে অনেক কষ্টে ঠোঁট চেপে হাসিটা আটকে রাখার চেষ্টা করলো, কিন্তু নিবরানের গম্ভীর মুখ আর কথার ভঙ্গি দেখে শেষ পর্যন্ত হেসেই ফেলল। মিষ্টির হাসির শব্দ শুনে নিবরান চোখ খুলে তার দিকে তাকালো। রাগ
করার ভঙ্গিতে বলল, লাইফে যাও, একটু সিরিয়াস হয়েছিলাম, তাই ও 12টা বাজায় দিলা। কত সুন্দর একটা রোমান্টিক মোমেন্ট তৈরি হয়েছিল। দূর দূর এর মধ্যে ঘুম ঘুম চোখে মাস্ক পরা একটা মেয়ে এসে বলল, ভাইয়া পানি হবে? নিবরান সেদিকে এক পলক তাকিয়ে বলল, শুধু পানি? চাইলে তো জানটাও দিয়ে দিতে পারি। মিষ্টি ভ্রু কুঁচকে নিবরানের দিকে তাকালো। একটু আগেই যে ছেলেটা তাকে বলছিল জীবনে আর প্রেম করব না, তুমি লাস্ট সেই ছেলেটাই এখন অন্য একটা মেয়ের সঙ্গে একই ভঙ্গিতে ফ্লার্ট করছে। ছেলে মানুষ কি আজব! মাস্ক পরা মেয়েটা লজ্জা পেয়ে হাসলো। নিবরান পানি এগিয়ে দিতেই মেয়েটা মাস্ক খুলল। মেয়েটার মুখ দেখতেই নিবরান 180 ভোল্টের শট খেলো। চোখ দেখে ভেবেছিল বহু হুড়পড়ি। মাস্ক খুলতেই নিবরানের বলতে ইচ্ছে করছে, হুশ সেরি। মেয়েটা পানি খেয়ে বলল, এই নিন ভাইয়া, জান দেওয়া লাগবে না, আপনার ফোন নাম্বারটা দিন। মেয়েটার কথা শুনে নিবরান কয়েক সেকেন্ড বোকার মতো তাকিয়ে রইল। তার মুখের অভিব্যক্তি দেখে মিষ্টির হাসি পেতে লাগলো। হাসিটা ঠোঁটের কোণে এসে আটকে আসে। নিবরান দ্রুত নিজের স্বাভাবিক ভাব ফিরিয়ে আনার চেষ্টা করলো। ফোন নাম্বার? মেয়েটা মাথা নেড়ে বলল, জি। আপনি তো একটু আগে বললেন জানু দিয়ে দিতে পারবেন, তাই ভাবলাম নাম্বারটা নিয়ে রাখি। মিষ্টি এবার আর হাসি আটকাতে পারল না। মুখে ওড়না চেপে কাঁপিয়ে হাসতে লাগলো। নিবরান অসহায় মুখে মিষ্টির দিকে তাকালো। জীবনে প্রথমবার নিজের বলা ডায়লগ নিজের দিকে বুমেরাং হয়ে ফিরেছে। সে কাশির বান করে গলা পরিষ্কার করলো, আসলে আমি অপরিচিত কাউকে নাম্বার দিই না। মেয়েটা অবাক হয়ে বলল, কিন্তু একটু আগে তো ওটা ছিল মানব সেবামূলক সংলাপ। সিরিয়াস কিছু না? মেয়েটা ঠোঁট বাঁকিয়ে বলল, ও আচ্ছা, বুঝছি। পানি বোতলটা ফিরিয়ে দিয়ে সে চলে গেল। মেয়েটা চলে যেতে মিষ্টি মুচকি এসে বলল, কি হলো? জান দিয়ে দেওয়ার কথা ছিল না? নিবরান দীর্ঘশ্বাস ফেলল। সব কথা আক্ষরিক অর্থে নিতে নেই, তাই নাকি? হুম। আর তুমি হাসতেছো কেন? মিষ্টি বান করে গম্ভীর মুখে বলল, আমি হাসছি না, আপনার মানব সেবামূলক সংলাপ শুনে মুগ্ধ হচ্ছি। মিষ্টির কথা শেষ হতে না হতেই একদল মুখ ডাকা লোক এসে উঠল চলন্ত বাসে। কথার মাঝে খেয়ালও করেনি কখন চলন্ত বাসের গতি কমতে শুরু করেছিল। লোকগুলোর মধ্যে একজন কর্কশ গলায় বলল, কেউ কোনো চালাকি করার চেষ্টা করবেন না, সবাই চুপচাপ নিজের জায়গায় বসে থাকেন। লোকগুলোর কথায় বাসের সবাই প্রায় ঘুম থেকে উঠে গেল। কয়েকজন তো আতঙ্কে চিৎকার দিয়ে দিল, কিন্তু তাদের দমকে মুখ চেপে ধরে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। মিষ্টিও ভয়ে শিউরে উঠেছে। সব ঝামেলা আর বিপদ কি একদিনই আসতে হয়, এই ভেবে কপাল চাপড়াতে লাগলো। অন্যদিকে নিবরান নিজের কল্পনায় ইতোমধ্যে 3বার ডাকাতদের হারিয়ে নায়ক হয়ে গেছে। মনে মনে বলল, এইবার আমি উঠে দাঁড়াবো, তারপর এক লাথিতে একজন, এক ঘুষিতে আরেকজন। ঠিক তখনই ডাকাতদের একজন গর্জে উঠল, এই যে কালো শার্টওয়ালা, এত হাসতেছো কেন? নিবরান চমকে উঠে দ্রুত মুখ গম্ভীর করে ফেলল, না ভাই, হাসি না, জন্মগতভাবেই মুখটা এমন। ডাকাতটা সন্দেহের চোখে তাকিয়ে রইল। বেশি চালাকি করবি না। জি ভাই, চালাকি আমার একদম পছন্দ না। আমার এক্স ও আমার সাথে চালাকি করছে, ডাবল টাইমিং করছে। এর মধ্যে একজন ডাকাত বাস চালককে বলল, মন্টু, এখানে বাস থামা। বাস চালক মন্টু বাস থামিয়ে দিল। অন্যদিকে নিবরান এখনো মুচকি মুচকি হেসেই চলেছে। নিবরানের হাসি মুখ দেখে বিরক্ত হয়ে শুকনো মতো একটা লোক এসে তার গলায় ছুরি চেপে ধরল। তা দেখে মিষ্টি সহ বাকি সবাই চিৎকার করে উঠল। পরিস্থিতি খারাপ হতে দেখেও নিবরানের হাসি মুখ থেকে এক বিন্দুও হাসি সরল না। মনে মনে প্ল্যান করলো কিভাবে এখান থেকে বের হওয়া যায়। জানালা দিয়ে বাহিরে উঁকি দিয়ে দেখলো চারপাশে জঙ্গল আর গুটগুটে অন্ধকার। অন্যদিকে ওদের এক এক জনের হাতে ছুরি চাপাতি, যদিও সে
মারামারি করতেও যায় তাহলে এত লোকের সাথে একা পারবে না। তাই মিষ্টির পায়ে খোঁচা দিয়ে ইশারায় তার দিকে তাকাতে বলল। বাকি ডাকাতরা তখন পিছন থেকে সবার জিনিসপত্র নিচ্ছিল, আর তার গলায় ছুরি ধরা ব্যক্তি ও সেদিকে তাকিয়েছিল। তা খেয়াল করে নিবরান মিষ্টির কানে ফিসফিস করে বলল, আমি ওকে ধাক্কা দিতেই একসাথে দৌড় দিব, ঠিক আছে? তবে মিষ্টি নিবরানের কথা বুঝলো না। সে আরেকবার শোনার জন্য আরেকটু এগিয়ে আসতেই নিবরান লোকটাকে ধাক্কা দিয়ে মিষ্টির হাত ধরে টেনে হিঁচড়ে বাস থেকে নেমে পড়ল। ঘটনাটা এত দ্রুত ঘটল যে কয়েক সেকেন্ডের জন্য সবাই হতভম্ব হয়ে গেল। এই ধর ধর ওদের! পিছন থেকে ডাকাতদের চিৎকার ভেসে আসতেই নিবরান মিষ্টির হাত শক্ত করে ধরে অন্ধকার জঙ্গলের দিকে দৌড় দিল। মিষ্টি প্রায় হোঁচট খেতে খেতে বলল, আপনি পাগল নাকি? এভাবে বাস থেকে নামলেন কেন? তো কি ওখানে বসে মরবো? আমাকে নিয়ে কেন নামলেন? নিবরান দৌড় থামিয়ে বলল, তোমার মতো সুন্দরী মরে গেলে দেশের সুন্দরী সম্পদ নষ্ট হবে, তাই পরে কথা বলবো, আগে প্রাণটা বাঁচায়। পিছনে টর্চের আলো জ্বলে উঠেছে। কয়েকজন লোক তাদের পিছে নিয়েছে। চারপাশে ঘন ঝোপঝাড়, রাতের অন্ধকারে ঠিকমতো কিছুই দেখা যাচ্ছে না। দৌড়াতে দৌড়াতে মিষ্টির শ্বাস প্রায় বন্ধ হওয়ার উপক্রম। হঠাৎ তার পায়ে একটা গাছের শিকড়ে আটকে গেল। সে আহ করে আর্তনাদ করেও উঠে মাটিতে পড়ে যেতে নিল। নিবরান দ্রুত তাকে ধরে ফেলল। মিষ্টি ব্যথায় মুখ কুঁচকে চোখ বন্ধ করে ফেলেছে। কি হলো? নিবরান উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলো। মিষ্টি দাঁতে দাঁত চেপে বলল, পা পা মুচকে গেছে মনে হয়। পিছন থেকে লোকগুলোর চিৎকারের শব্দ ক্রমশ কাছে চলে আসছে। পরিস্থিতি বুঝে নিবরানের বলল, দাঁড়াতে পারবা? মিষ্টি চেষ্টা করলো, কিন্তু পায়ে ভর দিতেই ব্যথায় কেঁপে উঠল। না। নিবরান একবার পিছনে তাকালো, তারপর বিন্দুমাত্র দেরি না করে বলল, ঠিক আছে। কি ঠিক আছে? তোমারে কোলে নেওয়া ছাড়া আর কোনো অপশন দেখতেছি না। ভুল করলে মাপ কইরো। কি? মিষ্টির প্রতিবাদ করার আগেই নিবরান তাকে পাজা কোলা করে তুলে নিল। এই নামান, নামান আমাকে। চুপ করো, রোমান্টিক সিন না, সারভাইভালও সিন চলতেছে। মিষ্টি বিরক্তিতে কিছু বলতে গিয়েও থেমে গেল, কারণ সত্যি এখন তর্ক করার সময় নয়। নিবরান দ্রুত জঙ্গলের ভেতর এগিয়ে যেতে লাগলো। কিছু দূর গিয়ে একটা বড় ঝোপের আড়ালে থেমে মিষ্টিকে বসিয়ে দিল। দুজনই হাঁপাচ্ছে। কয়েক মুহূর্ত পর টর্চের আলো তাদের কাছাকাছি এসে আবার দূরে সরে গেল। মিষ্টি নিঃশ্বাস আটকে বসে রইল। ভয় এতটাই যে নিজের হৃদস্পন্দনের শব্দও শুনতে পাচ্ছে। নিবরান বিরক্ত মুখে মিষ্টির পানি চাইল। কি ভাই তুমি, এত ওজন, আবার এই ব্যাগ নিয়ে? আল্লাহ কি পাগল সেরি? আমার মতো অবলার কোলে উঠে এত শাস্তি দিল। এক আলুর বস্তা, তার উপর দুইটা ব্যাগ। মিষ্টি এতক্ষণ ভয়ে কাঁপছিল, কিন্তু এই পরিস্থিতিতেও নিবরানের মুখে এমন কথা শুনে তার মাথায় রাগ চড়ে গেল। সে ফিসফিস করে বলল, আমি আলুর বস্তা, আর দুইটাই কি আমার ব্যাগ নাকি? একটা তো আপনারও ব্যাগ। নিবরান দ্রুত মাথা নেড়ে বলল, না না, আলুর বস্তা না। আলু হইলে তো এত সুন্দর হইতা না। তুমি প্রিমিয়াম আলুর বস্তা। মিষ্টি চোখ রাঙালো। আর একটা কথা বললে আমি নিজেই ডাকাত ডেকে আনবো। নিবরান সঙ্গে সঙ্গে ঠোঁট আঙুল চেপে ধরল। আচ্ছা আচ্ছা চুপ। দুজনেই ঝোপের আড়ালে নিঃশব্দে বসে রইল। দূরের টর্চের আলো এদিক সেদিক ঘুরছে। হঠাৎ পাশের ঝোপে কিছুর শব্দ হতে মিষ্টি ভয় পেয়ে নিবরানের হাত চেপে ধরল। নিবরানও চমকে উঠেছিল, কিন্তু মুখে ভাব নিল সাহসী মানুষের। ভয় পাইও না, আমি আছি। ঠিক তখনই ঝোপ থেকে একটা বিড়াল বের হয়ে মিউ মিউ করে ডাকলো। নিবরান বুক চেপে ধরে ফিসফিস করলো, আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম ডাকাতের বাপ আইসা গেছে। আচ্ছা শুনো, তোমার কাছে ফোন আছে না?
মিষ্টি হ্যাঁ সূচক মাথা নেড়ে ব্যাগ থেকে নিজের ফোন বের করে নিবরানের দিকে এগিয়ে দিল। নিবরান ফোন নিয়ে পুলিশকে ফোন দিয়ে সব খুলে বলল। এর মধ্যে ঝোপের আড়ালে বসে থাকা নিবরান আর মিষ্টির ওপর হঠাৎ করেই ভারী বৃষ্টির ফোঁটা ঝরে পড়তে শুরু করলো। কয়েক মুহূর্তের মধ্যেই চারপাশে শুকনো মাটি কাদায় ভরে গেল। গাছের পাতায় জমে থাকা পানি টুপটাপ শব্দে ঝরতে লাগলো। আশেপাশে কোথাও মেঘ গর্জে উঠল। মিষ্টি কাঁপতে কাঁপতেই নিজের ওড়নাটা গায়ে আরও শক্ত করে জড়িয়ে নিল। ভেজা কাপড় শরীরের সঙ্গে লেপ্টে গেছে। পায়ের ব্যাগটাও বৃষ্টির পানির ঠান্ডায় আরও বেড়ে উঠেছে। অন্যদিকে নিবরান ঝোপের ফাঁক দিয়ে সতর্ক চোখে চারপাশ পর্যবেক্ষণ করছিল। তার স্বভাব সুলভ হাসি খুশি ভাবটা এখন অনেকটাই ম্লান। পরিস্থিতি যে সত্যি বিপজ্জনক সেটা সে বুঝতে পারছে। ডাকাতরা সম্ভবত অন্যদিকে খুঁজতে চলে গেছে, তবুও নিশ্চিত হওয়ার সাহস পেল না। বৃষ্টি আরও জোরে নামতে লাগলো। অন্ধকার জঙ্গলের ভেতর ভিজে বেশিক্ষণ বসে থাকাও সম্ভব নয়। কিছুক্ষণ অপেক্ষা করার পর নিবরান চারপাশে নজর বুলিয়ে একটু দূরে গাছপালার আড়ালে একটা ভাঙাচোরা টিনের ঘর দেখতে পেল। হয়তো বহুদিনের পরিত্যক্ত কোনো পাহাড়দারের কুঁড়ে ঘর। সাবধানে মিষ্টিকে দাঁড়াতে সাহায্য করে সে ধীরে ধীরে সেদিকেই এগোলো। মিষ্টি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। ভেজা মাটিতে কয়েকবার পিছলে যেতে যেতে কোনো রকমে ঘরটার কাছে পৌঁছালো তারা। ঘরটার টিনের চালার অনেক জায়গায় ছিদ্র ছিল, তবে অন্তত মাথার উপর কিছুটা আশ্রয় পাওয়া গেল। ভেতরে পুরনো কাঠের একটা বেঞ্চ আর ভাঙা কিছু জিনিসপত্র পড়ে আছে। চারদিকে স্যাঁতস্যাঁতে ও গন্ধ, বাইরে বৃষ্টি ঝমঝম করে পড়ছে। মিষ্টি ক্লান্ত হয়ে বেঞ্চের এক কোণে বসে পড়ল। নিবরান মাটিতে বসে ভেজা চুল থেকে পানি ঝাড়তে বলল, এই এক্সটা একটা কুফা বেডির বিয়ে খাইতে আইসা ন্যাকামি সুবানি খাইতাছি। মিষ্টি তার কথা শুনে অবাক হয়ে বলল, কি আপনি এক্স এর বিয়ে খেতে এত দূর? নিবরান সম্মতি সুযোগ মাথা নেড়ে বোকা বোকা ভঙ্গিতে হ্যাঁ বলল। এই বেডি আমার প্রথম এক্স, এই সেডি আমার লগে ডাবল টাইমিং করছে। এরপর থেকেই আমি ভণ্ড। মূলত হেতির বিয়া খাইতে না অভিশাপ দিতে যাইতাছি। মিষ্টি কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ব্রু কুঁচকে বলল, আপনি নিজের মুখে নিজেকে ভণ্ড বললেন? নিবরান বুক ফুলিয়ে বলল, সত্য কথা বলতে লজ্জা কিসের? বন্ধুরা আমাকে প্লে বয় বলে, তবে আমি বলি গবেষক। গবেষক? মানব মনের উপর গবেষণা করি, আর সেই গবেষণার জন্য 100টা গার্লফ্রেন্ড লাগে। নিবরান গম্ভীর মুখে মাথা নেড়ে বলল, যেমন সায়েন্সের স্বার্থে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, তেমনি প্রেম বিষয়ে অভিজ্ঞতা অর্জনে গার্লফ্রেন্ডের সেঞ্চুরি করতে হয়। মিষ্টি বিরক্ত হয়ে একটা কাঠের টুকরো ছুঁড়ে মারল তার দিকে। আপনার চিকিৎসা দরকার। সব বেড়া মানুষের কাছে যাও কেন? শুধু আমার কাছে আসবা? আমি ভালো? সি বেয়াদব, যান এখান থেকে। নিবরান হেসে বলল, সরি, মজা করলাম। আচ্ছা, তুমি একটা তাগড়া 21 বছর বয়সের যুবকের লগে এক ঘরে আসো, তাও আবার জঙ্গলে। তোমার ভয় লাগছে না? মিষ্টি ভাবনায় পড়ে গেল। আসলেই তো তার নিবরানকে একটু ভয় লাগছে না। ছেলেটা তো খারাপ প্লে বয় একটা। মিষ্টি ভেবে পেল না তবু কেন তার ভয় লাগছে না। মিষ্টি সেদিকে পাত্তা না দিয়ে বলল, কি বললেন? আপনার বয়স 21? নিবরান মাথা নাড়ল। তা দেখে মিষ্টি হাসতে হাসতে বলল, এখন থেকে আপু ডাকবেন। আপু? নিবরান ভ্রু উঁচু করে বলল, কেন? মিষ্টি হাসতে হাসতেই বলল, কারণ আমার বয়স 22। হিসাব অনুযায়ী আমি আপনার বড়, তাই এখন থেকে মিষ্টি আপু বলবেন। কথাটা শুনে নিবরান এমনভাবে তাকিয়ে রইল যেন কেউ তাকে বলে দিয়েছে পৃথিবীটা আসলে চ্যাপ্টা। কি? মিষ্টি গর্বিত ভঙ্গিতে মাথা নেড়ে বলল, জি হ্যাঁ। নিবরান বুকের ওপর হাত রেখে কাঁপা কাঁপা গলায় বলল, ইয়া আল্লাহ,
এতক্ষণ আমি একটা আপুর সাথে ফ্লার্ট করতেছিলাম। নিবরান গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তো ভাবছিলাম প্রেম করব, এখন দেখি সালাম দিয়ে দোয়া নিতে হবে। মিষ্টি এবার হেসে ফেলল। তাইলে নিন, সালাম দেন। নিবরান নাটকীয় ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে 2 হাত বুকের কাছে এনে বলল, আসসালামু আলাইকুম মিষ্টি আপু। ওয়ালাইকুম সালাম। আল্লাহ আপনার নেক হায়াত দান করুন। ধন্যবাদ। এবং দ্রুত একটা ভালো পাত্র জুতাইয়া দিক। মিষ্টির হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। এই পাত্র জুতাবে কেন? নিবরান ভান করে অবাক হলো। আপনি তো আপু, আপুদের তো বিয়ে হয়। মিষ্টি মুখটা মলিন হয়ে গেল। সে কিভাবে বলবে সে বিবাহিত, কিন্তু এখন বিবাহিত হয়েও তার কিছু নেই, স্বামীকে স্বামী বলে পরিচয় দিতে তার লজ্জা লাগছে। এর মধ্যে নিবরান বলল, আমারও একদিন বিয়ে হবে, যখন কোনো মেয়ে মানুষ আমার মতো নিরীহ, ভদ্র, লাজুক ছেলেকে বিয়ে করতে রাজি হবে। মিষ্টি এমনভাবে তাকালো যেন জীবনে সবচেয়ে বড় মিথ্যাটা শুনেছে। আপনি আর ভদ্র 100 ভাগ, আপনি আর লাজুক 200 ভাগ, আপনি আর নিরীহ 300 ভাগ। মিষ্টি মাথায় হাত দিয়ে বলল, হে আল্লাহ, এই ছেলেটার আত্মবিশ্বাস কোথা থেকে আসে? নিবরান গর্বিত গলায় বলল, বংশগত। মিষ্টি তর্কে পেরে না উঠে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। বাইরে আবার বজ্রপাত হলো। মুহূর্তের জন্য সাদা আলোয় পুরো জঙ্গল আলোকিত হয়ে উঠল। সেই আলোয় দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলল। কেউ কিছু বলল না। রাতটা যেন শেষই হতে চাইছিল না। জঙ্গলের গভীর থেকে মাঝে মাঝে অচেনা পাখির ডাক ভেসে আসছিল। কোথাও কোনো পশু পাতার উপর হাঁটলে খসখস শব্দ শোনা যাচ্ছিল। প্রতিটি শব্দে মিষ্টির বুক ধুপ করে উঠছিল। অন্যদিকে নিবরান গিয়ে ঘরের দরজার কাছে বসে পাহারা দিচ্ছে। ক্লান্ত হলেও ঘুমানোর সাহস তার নেই। যদি ডাকাতরা আবার খুঁজতে আসে। সময় ধীরে ধীরে কেটে যেতে লাগলো। বৃষ্টির তীব্রতা কিছুটা কমে এসেছে। দূরের আকাশে মেঘের ফাঁক দিয়ে হালকা আলো ফুটতে শুরু করেছে। ভোর হতে আর বেশি দেরি নেই। সেই ম্লান আলোয় জঙ্গলটা আগের মতো ভয়ঙ্কর লাগছিল না। অন্ধকারের আবরণ ধীরে ধীরে সরে যাচ্ছে। সিসি, এই দামড়া দামড়ি সারা রাত এখানে কী কাম করতেছিল? কুঁড়ে ঘরের বাইরে থেকে একটা কর্কশ গলা ভেসে এলো। কথাটা শুনে মিষ্টি আর নিবরান দুজনেই চমকে উঠল। নিবরান দরজার দিকে তাকিয়ে দেখল কয়েকজন গ্রামবাসী দাঁড়িয়ে আছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে বলে তাদের মুখগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। একজন বয়স্ক লোক সামনে এগিয়ে এসে বলল, আমরা ফজরের নামাজ পড়ে ফিরতেছিলাম। দূর থেকে দেখলাম এর পরিত্যক্ত ঘর থেকে 2 জন বের হতেছে। এখন তোমরা সত্যি কথা কও, তোমরা এখানে কি করতেছিলা? মিষ্টির মুখ লজ্জার অস্বস্তিতে লাল হয়ে গেল। চাচা, ব্যাপারটা আসলে তেমন না। তার কথা শেষ হওয়ার আগেই আরেকজন বলে উঠল, সবাই এই কথাই কয়, আমরা কি আজকাই জন্মাইছি? মিষ্টি দ্রুত সব ঘটনা খুলে বলল, কিন্তু গ্রামের লোকজনের মুখ দেখে বোঝা গেল তারা খুব একটা বিশ্বাস করেনি। একজন বলল, তোমরা সারা রাত এক ঘরে ছিলা, এখন গল্প বানাইতেছো। আরেকজন গম্ভীর গলায় বলল, গ্রামের ইজ্জতের ব্যাপার, এইসব আমরা মানি না। মিষ্টি হতবাক, কিন্তু আমরা কিছুই করিনি। করোনায় তো ভালো কথা, তবু গ্রামের নিয়ম আছে। নিবরান ফিসফিস করে বলল, আমার মনে হয় পরিস্থিতি ভালো না। মিষ্টি দাঁত চেপে বলল, এখন বুঝছেন? ঘন্টা খানেকের মধ্যে পুরো গ্রামে খবর ছড়িয়ে গেল। জঙ্গলের ঘরে রাত কাটানোর ছেলে মেয়ে ধরা পড়ছে। নিবরান মাথায় হাত দিয়ে বসে আছে। হায় আল্লাহ, আমি এক্সের বিয়া খাইতে বের হয়েছিলাম, নিজের বিয়া খাওনের ব্যবস্থা হইয়া গেল। মিষ্টি দূর থেকে রাগী চোখে তাকালো। আপনার জন্য সব হয়েছে, আমার জন্য কেমনে? আমাকে বাস থেকে টান দিয়ে না নামাইলে এইসব হইতো।
বাসে ডাকাতের হাতে মরা ভালো ছিল। আল্লাহ আমার কপাল এত খারাপ কেন বানাইলো। আচ্ছা ঠিক আছে, আমার জন্যই হয়েছে। তাদের তর্কের মাঝেই গ্রামের মাতব্বর এসে উপস্থিত হলেন। গ্রামের মাতব্বর ধীরে পায়ে সামনে এসে দাঁড়ালেন। বয়সের ভারে চুল দাড়ি সাদা হয়ে গেছে। চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজন একে একে সব ঘটনা বলতে লাগলো। সব শুনে মাতব্বর কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর গম্ভীর গলায় বললেন, আমাদের গ্রামের একটা নিয়ম আছে, রাতভর অবিবাহিত ছেলে মেয়ে একসাথে থাকলে গ্রামের সম্মান রক্ষার জন্য তাদের বিয়ে পড়িয়ে দেওয়া হয়। কথাটা শুনে মিষ্টি বুক ধক করে উঠল। না, এটা হতে পারে না, এটা কিভাবে সম্ভব? নিব্রান ও হতভম্ব হয়ে গেল। চাচা, আমরা একে অপরকে ঠিকমতো চিনিও না। কিন্তু ভিড়ের মধ্যে থেকে কয়েকজন একসাথে বলে উঠল, যা হওয়ার হয়েছে, এখন নিয়মই চলবে। আর কোনো কথাই যেন কেউ শুনতে চাইল না। একজন দৌড়ে গিয়ে গ্রামের ইমামকে খবর দিল। আরেকজন পাশের বাড়ি থেকে লাল শাড়ি আর ওড়না এনে মিষ্টির হাতে ধরিয়ে দিল। কয়েকজন মহিলা তাকে প্রায় জোর করে ঘরের ভেতরে নিয়ে গেল। এদিকে কয়েকজন যুবক নিবরানকে ঘিরে দাঁড়ালো। কেউ নতুন পাঞ্জাবি এনে দিল, কেউ মাথায় টুপি পরিয়ে দিল। সব কিছু এত দ্রুত ঘটছিল যে প্রতিবাদ করার সুযোগটাই পাচ্ছিল না তারা। মিষ্টি চোখ ভরে জল, সে বারবার বোঝানোর চেষ্টা করলো, কিন্তু গ্রামের লোকেরা শুধু একটা কথাই। অল্প সময়ের মধ্যে কুঁড়েঘরের সামনের এক খোলা জায়গায় ছোট্ট করে আয়োজন হয়ে গেল। গ্রামের প্রায় সবাই সেখানে জড়ো হয়েছে। মিষ্টি মাথা নিচু করে বসে আছে, নিবরান ও নির্বাক। গ্রামের মানুষের অনড় সিদ্ধান্তের সামনে তারা দুইজনই অসহায় হয়ে গেল। অবশেষে ইমাম সাহেব বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন। ইমাম সাহেব মিষ্টিকে বউ কবুল বলতে বলল। মিষ্টি থম মেরে বসে রইল। সে কি করবে বুঝতে পারছে না। মনে মনে ভাবছে সে বিবাহিত। এইটা বলে দিলে গ্রামের লোকজন আরও খারাপ কথা বলবে। আর বলেও বা লাভ কি? এখন তার স্বামী নেই বললেই চলে। বাড়ি গেলে হয়তো সে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। উপায় না পেয়ে মিষ্টি কবুল বলল। চোখ দিয়ে অজর দ্বারায় নোনা জল গড়িয়ে পড়ছে। দুজনেই সম্মতি নিয়ে কয়েক মিনিটের মধ্যেই তাদের বিয়ে সম্পন্ন হয়ে গেল। মিষ্টি মাথা নিচু করে বসে আছে, চোখের পানি থামার নাম নেই। মনে হচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই তার পুরো জীবন উলটপালট হয়ে গেছে। হঠাৎ ভিড়ের মাঝখান থেকে এক মহিলা আতঙ্কিত গলায় চিৎকার করে উঠলেন, ও মা, মেয়েটার কি হইতাছে? ধরো ধরো। সবাই একসাথে মিষ্টির দিকে তাকাতেই দেখলো সে কাঁপতে কাঁপতে একপাশে ঢলে পড়ছে। তার মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে হয়ে গেছে, চোখ দুটো আধ খোলা আর অনবরত ঠোঁট কাঁপছে। নিবরান আর কিছু না ভেবে দৌড়ে গিয়ে তাকে ধরে ফেললো। মিষ্টি, এই মিষ্টি, চোখ খোলো। কিন্তু কোনো উত্তর নেই। একজন বৃদ্ধ এগিয়ে এসে মিষ্টির মুখে পানি ছিটিয়ে দিলেন। তবুও তার জ্ঞান ফিরল না, বরং শরীরটা আরও নিস্তেজ হয়ে আসতে লাগলো। ভিড়ের মধ্যে একজন উদ্বিগ্ন কণ্ঠে বলল, অতিরিক্ত মানসিক ধাক্কা পাইছে, তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া দরকার। নিবরানের বুক দক দক করছে। কয়েক মিনিট আগেও যে মেয়েটার সঙ্গে তর্ক করছিল, এখন তাকে এভাবে নিথর পড়ে থাকতে দেখে নিজের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। সে দু হাতে মিষ্টিকে তুলে নিল। সবাই সরে দাঁড়ান। গ্রামের কয়েকজন যুবক দ্রুত একটা ভ্যানের ব্যবস্থা করলো। কাঁচা রাস্তা পেরিয়ে ভ্যান ছুটল পাকা সড়কের দিকে। নিবরান পুরো পথ জুড়ে মিষ্টির হাত শক্ত করে ধরে রইল। মিষ্টি, প্লিজ চোখ খুলো, আমার দিকে একবার তাকাও। কোনো সাড়া নেই। পাকা রাস্তায় পৌঁছাতেই ভাগ্যক্রমে একটি অ্যাম্বুলেন্স ফিরছিল। গ্রামের লোকজন হাত তুলে সেটি থামালো। মুহূর্তের মধ্যে মিষ্টিকে স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে নেওয়া হলো। সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স শহরের হাসপাতালের দিকে ছুটে চলল। নিবরান বারবার মিষ্টির নাম ধরে ডাকছে। হাসপাতালে পৌঁছাতেই জরুরি বিভাগের চিকিৎসকরা দ্রুত মিষ্টিকে ভেতরে নিয়ে গেলেন। কয়েক মিনিট পর একজন চিকিৎসক বাইরে এসে গম্ভীর মুখে বললেন, রোগীর অবস্থা স্থিতিশীল করার চেষ্টা চলছে। হঠাৎ অজ্ঞান হওয়ার কারণ নিশ্চিত করে এখনই কিছু বলা যাচ্ছে না। কিছু জরুরি পরীক্ষা করতে হবে। নিবরানের করিডরের দেওয়াল
লেহালান দিয়ে দাঁড়িয়ে শুধু অপারেশন থিয়েটারের লাল বাতিটার দিকে তাকিয়ে রইল। প্রায় 1 ঘন্টা কেটে গেছে। 1 ঘন্টা যেন 1 বছরের সমান দীর্ঘ মনে হচ্ছিল নিবরানের কাছে। করিডোরে পায়চারি করতে করতে তার হাত পা ঠান্ডা হয়ে গেছে। বারবার দরজার দিকে তাকাচ্ছে। অবশেষে অপারেশন থিয়েটারের লাল বাতি নিভে গেল। দরজা খুলে একজন নিউরোলিস্ট বাইরে এলেন। নিবরান তো দৌড়ে গিয়ে বলল, ডাক্তার, ও কেমন আছেন? ডাক্তার হাতে থাকা রিপোর্টের দিকে একবার তাকিয়ে বললেন, রোগীর ব্রেনে রক্ত চলাচলে সাময়িক সমস্যা হয়েছে। মানসিক চাপের সঙ্গে অন্য কোনো শারীরিক কারণও থাকতে পারে। আপাতত আমরা তাকে স্থিতিশীল করেছি, তবে আগামী 72 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। কথাটা শুনে নিবরানের বলল, ও বিপদমুক্ত তো? এখনই সেটা নিশ্চিত করে বলা যাবে না, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ডাক্তার চলে যেতে নিবরান বেঞ্চে বসে পড়ল। 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। কিছুক্ষণ পর একজন নার্স এসে বললেন, রোগীকে আইসিইউতে রাখা হয়েছে। একজন শুধু দূর থেকে 5 মিনিট দেখতে পারবেন। নিবরান ধীরে ধীরে আইসিইউর সামনে গিয়ে কাছের জানালার ওপাশে তাকালো। সাদা বিছানায় নিশ্চুপ হয়ে শুয়ে আছে মিষ্টি। মাথার পাশে মনিটর, হাতে স্যালাইন, নাকে অক্সিজেনের নল চলছে। ঠিক তখনই নিবরানের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আদিল। নিবরান কয়েক সেকেন্ড ফোনটার দিকে তাকিয়ে থেকে রিসিভ করলো। ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো, নিবরান, তুই কোথায়? কাল রাত থেকে তোর কোনো খোঁজ নেই। ফোনও বন্ধ ছিল। আপনারা সবাই পাগলের মতো খুঁজতেছি। নিবরান কিছুক্ষণ চুপ থেকে নিচু স্বরে বলল, দোস্ত, আমি হাসপাতালে আছি। কাল ফোনে চার্জ ছিল না। হাসপাতালে কি হয়েছে তোর? আমার কিছু হয় নাই, কিন্তু একটা মেয়ে খুব অসুস্থ। মেয়ে? কোন মেয়ে? প্রশ্নটা শুনে নিবরান থমকে গেল। সে কি বলবে? বলবে যে কয়েক ঘন্টা আগেই সেই মেয়েটার সঙ্গে তার বিয়ে হয়ে গেছে, তার বিয়ে করা বউ হাসপাতালে। সে জবাব দেওয়ার আগেই আদিল বলল, কি মেয়ে নিয়ে ডেটে গেছো বন্ধুবা? আর হোস্টেলের আমরা সব বন্ধুরা মিলে তোমাকে কুত্তা পাগলের মতো খুঁজতেছি। এখন মাইয়ার কি হয়েছে ওটা বল। নিবরান স্বাভাবিক কণ্ঠে বলল, তেমন কিছু না, সব ঘটনা পরে খুলে বলবো। এই বলে কল কেটে দিল। তার এখন কথা বলতে মোটেও ইচ্ছে করছে না। কি থেকে কি হয়ে গেল কিছু বুঝে আসছে না তার। পুরো একটা দিন কেটে গেছে। এই 24 ঘন্টায় নিবরান হাসপাতালের করিডোরেই ছাড়েনি। 1 কাপ চা আর 2টো বিস্কুট ছাড়া তার পেটে আর কিছুই পড়েনি। চোখ দুটো লাল হয়ে গেছে। সারা রাত একটুও ঘুম হয়নি। প্রতি আধা ঘন্টা পর পর সে আইসিইউর কাছের সামনে গিয়ে দাঁড়াতো। দূর থেকে একবার মিষ্টিকে দেখে আবার চুপচাপ বেঞ্চে এসে বসে পড়তো। একজন নার্স এগিয়ে এসে বললেন, রোগীর অবস্থার কিছুটা উন্নত হয়েছে, জ্ঞান ফেরার লক্ষণ দেখা যাচ্ছে। কথাটা শুনে নিবরানের মুখে 24 ঘন্টা পর প্রথমবারের মতো স্বস্তির ছাপ ফুটে উঠল। আমি আমি কি একবার দেখতে পারবো? ডাক্তার রাউন্ড শেষ করলে দেখতে পারবেন। আরও প্রায় 40 মিনিট অপেক্ষার পর আইসিইউর দরজা খুলে একজন ডাক্তার বেরিয়ে এলেন। রোগীর জ্ঞান ফিরেছে, তবে এখনও খুব দুর্বল। বেশি কথা বলা যাবে না। 10 মিনিটের জন্য একজন দেখা করতে পারবেন। নিবরানের ধীরে ধীরে কেবিনে ঢুকলো। মিষ্টি চোখ খুলে ছাদের দিকে তাকাইয়ে আছে। মুখটা ফ্যাকাশে, ঠোঁট শুকিয়ে গেছে। দরজা খোলার শব্দে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো সে। নিবরানকে দেখে কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। মিষ্টি চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। মিষ্টি চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আমার জীবনটা শেষ হয়ে গেল। নিবরানের ধীরে ধীরে বলল, তোমার কিছুই শেষ হয় নাই। আগে তুমি পুরোপুরি সুস্থ হও, তারপর যা করার আমরা একসাথে সিদ্ধান্ত নেব। মিষ্টি দুর্বল গলায় হেসে ফেলল। একসাথে? হ্যাঁ, এই সমস্যার জন্য তুমি একা দায়ী না, আমিও সমান দায়ী। তাই পালিয়ে যাব না। মিষ্টি চোখের পানি মুছে নিয়ে বলল, আমি বিবাহিত। বিবাহিত বললেও ভুল, কারণ আমি তাকে চিরদিনের জন্য ছেড়ে চলে এসেছি গতকাল রাতে।
আপনি জানেন তাকে আমি আমার প্রিয় ফুফাতো বোনের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখেছি। আপনি না জেনেই আমার মতো একটা মেয়েকে বিয়ে করে ফেললেন। অবশ্য করতেন বা কি, আর তো কোনো উপায় ছিল না। নিভ্রান থম মেরে গেল। কোনো কথাই তার মুখ থেকে বের হচ্ছে না। এর মধ্যে নার্স এসে তাকে যাওয়ার তাগাদা দিল। সেও নিশ্চুপভাবে বেরিয়ে গেল। আরও একটা দিন কেটে গেল। মিষ্টি কোনোভাবেই আর হাসপাতালে থাকতে চাচ্ছে না। সে বাড়ি চলে যাবে বলে জিদ করতে লাগলো। তাতে হার মেনে নিবরান ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তার আবারও প্রয়োজনীয় কিছু পরীক্ষার করে রিপোর্ট দেখলেন। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, রোগী এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ। সময় মতো ওষুধ খাবেন, কোনো রকম মানসিক চাপ নেওয়া যাবে না। মিষ্টি মাথা নেড়ে সম্মতি জানালো। কিছুক্ষণ পর হাসপাতালের সব কাজ শেষ করে নিবরান বিল পরিশোধ করলো। হাসপাতালে গেট দিয়ে বের হওয়ার সময় মিষ্টি ধীরে ধীরে হাঁটছে। শরীর এখনও খুব দুর্বল। হঠাৎ তার পা হড়কে যেতে নিবরান দ্রুত হাত বাড়িয়ে তাকে ধরে ফেলল। সাবধানে মিষ্টি হাতটা সরিয়ে নিতে চাইলো। আমি পারবো। নিবরান আর জোর করলো না, শুধু তার হাঁটার গতির সঙ্গে নিজের গতি মিলিয়ে পাশে পাশে হাঁটতে লাগলো। হাসপাতালের বাইরে এসে কিছুক্ষণ দুজনেই চুপচাপ দাঁড়িয়ে রইল। নিবরান ধীরে বলল, এখন কোথায় যাবেন? মিষ্টি অনেকক্ষণ চুপ থেকে নিচু স্বরে বলল, বাবার বাড়ি। মিষ্টি কথা শেষ করতেই দুজনের মাঝখানে আবার নীরবতা নেমে এলো। নিবরান দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, আমি তোমাকে তোমার বাবার বাড়ি পৌঁছে দিয়ে চলে যাব। মিষ্টি কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা রিকশার দিকে এগিয়ে গেল। মিষ্টি রিকশাওয়ালাকে ঠিকানা বুঝিয়ে দিল, তারপর নিজে উঠে বসলো। তার পাশে নিবরানও উঠে বসলো। পুরো রাস্তা জুড়ে দুজনের কারো মুখে কোনো কথা নেই, শুধু রিকশার চাকার শব্দ। প্রায় 40 মিনিট পর রিকশা এসে থামলো একটা একতলা বাড়ির সামনে। গেটের উপর বড় করে লেখা হাজী আব্দুল কাদের ভিলা। রিকশা থামতেই মিষ্টির বুকটা কেঁপে উঠল। তার সৎমা তাকে দেখে কেমন ব্যবহার করবে তা সে নিজেও জানে না। এখন তো নিশ্চয়ই বাবাও বাসায় নেই, কারণ সে এখন কাজে। তার সৎমা যদি তাকে বাড়ি থেকে বের করে দেয়। এসব ভাবতে ভাবতে কিছুটা এগিয়ে গিয়ে কাপা হাতে গেট ঠেলে ভেতরে ঢুকলো। দরজায় কলিং বেল চাপতেই ভেতর থেকে এক মধ্যবয়সী মহিলা অর্থাৎ মিষ্টির সৎমা তানিয়া দরজা খুললেন। দরজা খুলে মিষ্টিকে দেখতেই সে ওনার ওপর দিয়েই চুলের মুঠি চেপে ধরলো। তোর জামাই তালাকনামা পাঠাইছে। কি রে মাগি, কি করেছিস তুই যে কয়েক মাসের মধ্যে তোর জামাই তালাক দেয়? দরজার সামনে দাঁড়িয়ে থাকা মিষ্টি কোনো প্রতিবাদ করলো না। মাথাটা আরও নিচু হয়ে গেল। সৎমায়ের হাতে টানে তার চুল এলোমেলো হয়ে গেছে। চোখের কোণে জমে থাকা পানি এবার গড়িয়ে পড়ল। চুপ কইরা আসিস কেন? মুখে তালা লাগছে নাকি? রাগে ফুঁসতে ফুঁসতে থাপ্পড় দিতে গেলেই তিনি, কিন্তু তার আগেই নিবরান এসে হাতটা ধরে ফেলল। মহিলা কটমট করে তাকালেন, তুই কে? তোর এত সাহস? আমার হাত ধরার সাহস পাস কই থেকে? নিবরান কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলল, যার গায়ে হাত তুলছেন তার স্বামী। নিবরানের কথা শুনে মহিলা ভ্রুকুচকে বললেন, কি বললি? স্বামী মানে? নিবরান শান্ত গলায় বলল, জি, আজ থেকে ওর অতীত নিয়ে আর কাউকে কিছু বলতে হবে না। ও এখন আমার দায়িত্ব, আর আমার বউ আমি নিয়ে যাব। মিষ্টি বিস্ময়ে নিবরানের দিকে তাকিয়ে রইল। মহিলা ঠোঁট বাঁকিয়ে বললেন, বাহ, এক জামাই তালাক দিছে, আরেক জামাই সঙ্গে সঙ্গে হাজির। লজ্জা শরম কিছু নাই? আপনার লজ্জা শরম নাই? এত বড় মেয়ের গায়ে হাত তুলেন। নিবরান আর কোনো কথা বলতে না দিয়ে মহিলার হাত থেকে ডিভোর্স পেপার কেড়ে নিয়ে মিষ্টিকে বলল, সাইন করতে। মিষ্টি বিনা বাক্য ব্যয় করে সাইন করে দিল। মিষ্টির সাইন করা হতেই নিবরান কলম তার হাতে থেকে নিয়ে একটা সাদা কাগজে মিষ্টির প্রাক্তন হাজবেন্ডের উদ্দেশ্যে লিখে দিল, মাদার, ঘরের বিরিয়ানি রেখে পান্তা ভাত খাওয়া এত শখ তোর? যাজ্ঞা,
তুই পান্তা ভাত খা, আমি বিরিয়ানি খাই। এত ভালো মানের বিরিয়ানি রেখে যাওয়ার জন্য ধন্যবাদ। আরেকটা কথা, দোয়া করি তোর এলইডি বাতি দিয়া যাতে আর বংশের বাতি না জ্বালাইতে পারোস। আমিন সুম্মা আমিন। ইয়া আল্লাহ, এই অদমের দোয়া কবুল করো। নিবরান কাগজটা ভাঁজ করে ডিভোর্স পেপারের সঙ্গে গুজে দিল। তারপর ঠান্ডা চোখে তাকিয়ে বলল, যে মানুষ নিজের স্ত্রীর মূল্য বোঝে না, তার জন্য এই কয়েকটা লাইনই যথেষ্ট। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। মিষ্টি অবাক হয়ে নিবরানের দিকে তাকিয়ে রইল। তা দেখে নিবরান হাসি দিয়ে বলল, ব্যাগ উঠাও আর চলো, তোমাকে শান্তির দোয়া নিয়াই গড়িয়ে নিয়ে আসি। তা শুনে মিষ্টির সৎ মা বলল, যা যা, জাহান্নামে যা, একটা আযাব আমাদের উপর। এতক্ষণ মিষ্টি ভেবেছিল নিবরান তাকে অপমানের হাত থেকে বাঁচানোর জন্য এসব কথা বলল। যখন দেখল সে তাকে নিয়ে যাওয়ার কথা বলছে, তখন অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। পাগল, আপনি আমাকে নিয়ে কেন আসলেন? আমি যাব কোথায় এখন? মিষ্টির কথায় নিবরান অলস ভঙ্গিতে বলল, কেন আমার বাসায়? মানেটা কি? আমি কিন্তু আপনাকে স্বামী হিসেবে মানি না। নিবরান নাক কুঁচকে বলল, আইসে হেরে, আমি মনে হয় বউ বলে মানি। রং দেখো শরীর। বুড়ি মহিলা, আমার বাসায় থাকো কয়েক মাস, তারপর কোনো একটা ব্যবস্থা করে চলে যেও। অ্যাজ এ ফ্রেন্ড আমার বাসায় থাকো। মিষ্টি নিবরানের পায়ে জোরে একটা লাথি মেরে বলল, আমি বুড়ি মহিলা তাই না? নিবরান ব্যথা পেয়ে চিৎকার করে বলল, আয়া, তুমি আমার 1 বছরের বড়, সেই হিসেবে বুড়ি মহিলা? মিষ্টি রাগে ফুঁসতে ফুঁসতে দু হাতে কোমরে রেখে বলল, 1 বছরের বড় হলে কেউ বুড়ি হয়ে যায় নাকি? আপনার মাথায় সত্যি গোবর ভরা। নিবরান পা চেপে ধরে মুখ কুঁচকে বলল, গোবর না, ব্রেন। এই ব্রেন দিয়েই তো তোমাকে ওই কুচুটে মহিলার হাত থেকে বাঁচিয়ে আনলাম। ঘোড়ার ডিম বাঁচাইলেন নাকি ফাঁসাইলেন? চুপ বেডি, চলো আমার সাথে। নিবরানদের গ্রামে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 11টা বেজে গেল। চারপাশে তখন গভীর নীরবতা। যেহেতু গ্রাম, তাই এই সময়টা তাদের কাছে গভীর রাতের মতো। কাঁচা রাস্তার দুপাশে বিস্তীর্ণ ধান ক্ষেত, তার উপর হালকা কুয়াশার আস্তরণ। দূরে কোথাও ঝিঝি পোকার একটানা ডাক, মাঝে মাঝে শিয়ালের হুঙ্কার হওয়া, আর বাঁশঝাড়ের ফাঁক দিয়ে বয়ে যাওয়া বাতাসের শস্য শব্দ পুরো পরিবেশটাকে আরও ভয়ানক করে তুলেছে। নিবরান ভয় না পেলেও মিষ্টি খুব ভয় পাচ্ছে। সে নিবরানের কাছে চেপে তার শার্টের হাতা চেপে ধরে আছে। তা দেখে নিবরান বলল, সে ভাই, তুমি আমার ইজ্জত ধরে টান দিতেছ কেন? শার্ট সাইডা দিও। এই রাত বেরাতে একটা ছেলের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলা মানায় না। মিষ্টি কটমটিয়ে বলল, একেবারে বেশি কথা বলবেন না এত রাতে এই ভয়ানক জায়গায়। ইয়া আল্লাহ, এইবারের মতো বাঁচাই দিও। আপনার বাসার থেকে কাউকে নিতে আসতে তো বলতে পারতেন। নিবরান বোকা বোকা হাসি দিয়ে বলল, আরে না, তাদের বললে সারপ্রাইজ কিভাবে থাকবে? এই যে তোমাকে বিয়ে করে নিয়ে যাচ্ছি, একটা দেখে কয়েকজন হার্ট অ্যাটাক করার মতো শট খাবে, তখন সে না মজা লাগবে। এর মধ্যে একটা কালো কুকুর কেউ কেউ করে উঠল। মূলত নিবরান কথার মাঝে ঘুমন্ত কুকুরের লেজে পাড়া দিয়ে দিয়েছে। কালো কুকুরটার হঠাৎ বিকট চিৎকারে রাতের নিস্তব্ধতা মুহূর্তে ভেঙে গেল। ঘেউ 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 ঘেউ। মিষ্টি ভয় পেয়ে চিৎকার করে উঠল। সে না বুঝে দু হাতে নিবরানের বাহু শক্ত করে জড়িয়ে ধরল। নিবরান নিচের দিকে তাকিয়ে কপালে হাত ঠুকল। ইন্নালিল্লাহ, আমি তো শুধু ভুল করে লেজে পা দিছি। এদিকে পুরো ইউনিয়ন পরিষদকে খবর দিয়ে দিল। কুকুরটা আরও জোরে ডাকতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যেই আশেপাশে থেকে একটার পর একটা কুকুর বেরিয়ে এলো। ঘেউ ঘেউ। দেখতে দেখতেই 7-8টা কুকুর তাদের চারপাশে জড়ো হয়ে গেল। মিষ্টি মুখ ফ্যাকাশে। আপনি কিছু করেন। নিবরান গম্ভীর মুখে কুকুরগুলোর দিকে তাকিয়ে বলল, ভাইয়েরা, ভুল হয়েছে, আলোচনা করে সমাধান
করি। একটা মোটা বাদামি কুকুর দাঁত বের করে আরও 1-2 কদম এগিয়ে এলো। ঘর নিবরান ঢোক গিলে বলল, আচ্ছা, মনে হয় আলোচনা সফল হলো না। এখন এখন একটাই রাস্তা। কি? নিবরান মিষ্টির দিকে তাকিয়ে হঠাৎ চিৎকার দিল। দৌড় বলেই সে এমন জোরে ছুটল যে মিষ্টি বাধ্য হয়ে তার পিছনে দৌড় দিল। পিছন থেকে পুরো কুকুরের দলও তেড়ে এলো। মিষ্টি হাঁপাতে হাঁপাতে বলল, আপনার জন্য সব হয়েছে। আমি কি জানতাম ওর লেজ এত লম্বা। এখন এসব বলবেন না। কাঁচা রাস্তা ধরে দুজন প্রাণপণে দৌড়াতে লাগলো। মিষ্টি কয়েকবার হোঁচট খেতে খেতে কোনো রকমে নিজেকে সামলে নিল। হঠাৎ সামনে একটা ছোট বাঁশের সাঁকো পড়ল। নিবরান এক লাফে সাঁকো পার হয়ে গেল। পিছন ফিরে চিৎকার করলো, লাফ দাও। মিষ্টি চোখ বন্ধ করে লাফ দিল। ভারসাম্য হারিয়ে প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু নিবরান দ্রুত তার হাত ধরে টেনে তুলল। কুকুরগুলো সাঁকোর ওপরে এসে কিছুক্ষণ ঘেউ ঘেউ করতে লাগলো। 2-1টা পার হওয়ার চেষ্টা করলেও দুলতে থাকা সাঁকো দেখে থেমে গেল। দুজনেই হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইল। মিষ্টির আগে হাঁপাতে হাঁপাতে বলল, আপনার গ্রামে আসার প্রথম উপহার কুকুরের তাড়া। নিবরান বুক চিতিয়ে বলল, এটা আমাদের গ্রামের সিকিউরিটির চেক। যাদের পছন্দ করে না শুধু তাদেরই তাড়া দেয়। মিষ্টি চোখ বড় বড় করে তাকালো। মানে, তাহলে তো আমাকে পছন্দ করে নাই। নিবরান একগাল হেসে মাথা নেড়ে বলল, তোমারে সাথে আমারও। ওরা আমাকে অনেকদিন পর দেখছে, অভিমান করছে বুঝলা। ও তাই নাকি? অভিমান প্রকাশ করার জন্য কামড়ে দেওয়ার প্ল্যান করছিল। ভালোবাসার বহিঃপ্রকাশ। চারিপাশে ঘুটঘুটে অন্ধকার, পাশে বাজার। মিষ্টি ঝগড়া করতে করতে পাশে তাকাতেই লক্ষ্য করলো কয়েক জোড়া চোখ জ্বলজ্বল করছে। তা দেখে চিৎকার দিয়ে নিবরানকে জড়িয়ে ধরল। নিবরান প্রথমে কিছুই বুঝতে পারল না। হঠাৎ এমনভাবে জড়িয়ে ধরায় সে কয়েক সেকেন্ড পুরো থমকে গেল। আরে কি হয়েছে? মিষ্টি কাঁপা গলায় বলল। ও ওইদিকে চোখ, অনেকগুলো চোখ। নিবরান বাজারের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর ঠোঁট কামড়ে হাসি চাপার চেষ্টা করলো। আচ্ছা, তুমি আমারে আর একটু শক্ত করে ধরো তো। মিষ্টি কিছু না বুঝে আরও শক্ত করে জড়িয়ে ধরল। আমি সিরিয়াস। আপনি হাসছেন কেন? নিবরান মৃদু হেসে বলল, কারণ ওগুলো ভূত না। তাহলে আগে আমার ঠোঁটে একটা ভেজা চুমু খাও, তাহলে বলবো। মিষ্টি ধাক্কা মেরে নিবরানকেও সরিয়ে দিল। নিবরান হাসতে লাগলো। হে হে হে, ওগুলো জংলি বিড়াল। মিষ্টি কোমরে হাত রেখে বলল, তা তো বুঝলাম, কিন্তু ভেজা চুমু? নিবরান মাথা চুলকে বলল, এ মানে লিপ কিস। মিষ্টি নিজের পায়ের জুতা খুলে নিবরানকে মারতে গেল। তা দেখে নিবরান দৌড় দিল। নিবরান সামনে, মিষ্টি হাতে জুতা নিয়ে পিছনে। এই দাঁড়ান, আজকে আপনাকে আমি ছাড়বো না। আরে বুড়ি মহিলা, জুতা দিয়ে মানুষ মারে নাকি? আর একবার বুড়ি বললে মাথা ফাটিয়ে দেব। নিবরান হেসে হেসেই দৌড়াতে লাগলো। কয়েক কদম পাওয়ার হঠাৎ কাঁচা রাস্তার কাদায় পা পিছলে ধপাস করে পড়ে গেল। সে সোজা বসে পড়ল কাদার মধ্যে। মিষ্টি দৌড়ে এসে সামনে দাঁড়াতেই দৃশ্যটা দেখে আর রাগ ধরে রাখতে পারল না। মুখ চেপে ধরে শেষে উঠল, হা 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 হা। এই হলো আপনার বীরত্ব। নিবরান কাদামাখা মুখে গম্ভীর ভাব ধরে বলল, আমি ইচ্ছা করেই পড়ছি। কেন? গ্রামের মাটি কতটা নরম আছে সেটা পরীক্ষা করতেছিলাম। মিষ্টি আবারও হেসে উঠল, আপনার মতো আজব মানুষ আমি জীবনে দেখি নাই। নিবরান নিয়ে উঠে দাঁড়িয়ে জামা থেকে কাদা ঝাড়তে ঝাড়তে বলল, আজব না, মাল্টি ট্যালেন্টেড। হ্যাঁ, মানুষকে বিরক্ত করা এই একটা ট্যালেন্ট আছে। ধন্যবাদ প্রশংসা করার জন্য। আমি প্রশংসা করি নাই, তুমি মনে মনে করেছো। আল্লাহ, এই লোকের চিকিৎসা দরকার। নিবরান নাটকীয় ভঙ্গিতে বুকের ওপর হাত রেখে বলল, আমার চিকিৎসা একটাই। কি? বললে মারবো? বললুন না, চলো, আর অল্প রাস্তা আছে। কিছুক্ষণ পর নিবরান বলল, দেওয়াল টপকাতেই হবে, পারবা? মিষ্টি অবাক কণ্ঠে বলল, মানে? মানে হলো এই দেওয়াল পার হলেই আমাদের বাড়ি। সোজা রাস্তা নাই নাকি?
আচ্ছা, তবে এখন এত রাতে সবাইকে সারপ্রাইজ দেওয়া ঠিক হবে না। নিবরান দেওয়ালের গায়ে হাত রেখে এক লাফে উপরে উঠে বসলো, তারপর নিচে হাত বাড়িয়ে দিল। অনেক ইতস্ত করার পর মিষ্টিও কোনো রকমে দেওয়ালের উপর উঠল, কিন্তু ওপাশে নামার সময় তার পা পিছলে গেল। দুজনেই ভারসাম্য হারিয়ে ঘাসের উপর গড়িয়ে পড়ল। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলল না। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। মিষ্টি ওপর নিবরান পড়েছে, মিষ্টির ওড়না সরে যাওয়ার চাঁদের আলোয় ফর্সা গলাটা দেখা যাচ্ছে। নিবরান সেদিকে তাকিয়ে ঢোক গিলল। মিষ্টি আওয়াজ করার আগে নিবরান হাত দিয়ে তার মুখ চেপে ধরে নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে না পেরে এক হাত মিষ্টির মুখ চেপে রাখা অবস্থায় আরেক হাত মাটিতে ভর দিয়ে মিষ্টির গলায় মুখ ডুবিয়ে দিল। ঘটনাটা এত দ্রুত ঘটল যে মিষ্টি কিছু বুঝতেই পারল না। যখন বুঝতে পারল তখন নিজেকে সারানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু পুরুষালী শক্তির সাথে পেরে উঠল না। মিষ্টি মুষ্টামুষ্টিতে নিবরান বিরক্ত হলে গাড়ে কামড় বসিয়ে দিল। সে পুরো দুনিয়া ভুলেই বসেছে। মিষ্টির মুখে চেপে রাখা হাতটা সরিয়ে ঠোঁটে ঠোঁট বসাতে নিলেই মিষ্টি কোনো মতে নিবরানকে ধাক্কা মেরে সরিয়ে দিল। দ্রুত বসে নিজের ওড়না ঠিক করলো। নিবরান হুঁশে আসতে মিষ্টি দেখে তাকিয়ে বলল, মানে সরি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আর একটু পরেই ধাক্কাটা না হয় মারতা, একটা ভিজা চুমু না হয় খাইতেই দিতা। মিষ্টি বিরক্ত হয়ে উঠে দাঁড়ানো। নির্লজ্জ বেহায়া লোক, আমি এখনই বাসায় চলে যাব। এই বলে মিষ্টি চিৎকার করতে লাগলো। দ্রুত তার মুখ চেপে ধরল। মিষ্টিকে চুপ করাতে তার কানে কানে বলল, আরেকটা চিৎকার করলে খোলা আকাশের নিচে মধু চণ্ডীমা সেরে ফেলবো। দলিল করা বউ, কিন্তু তুমি আমার মানহানির মামলাও করতে পারবা না। বললাম তো নিজের উপর কন্ট্রোল ছিল না। সরি, আর হবে না এমন। এবার চলো, আমার অনেক ঘুম আসতেছে। সকালে উঠে আবার সারপ্রাইজ খেলা খেলতে হবে। নিবরান কোনো রকম মিষ্টিকে নিয়ে বাসার ভিতর ঢুকলো। পা টিপে টিপে দুজনে হাঁটতে লাগলো। নিজের ঘরের সামনে এসে দেখলো দরজা তালা মারা। তা দেখে কপালে হাত রেখে নিবরান বলল, এত রাস্তা পার করে আইসা দেখি মেন দরজার লক। হাই আল্লাহ, এই একটা গান মনে পড়ছে। মিষ্টির উদ্দেশ্যে বলল, শোনাই তোমাকে। মিষ্টি কিছু বলার আগে নিবরান বলল, হাই আল্লাহ, হাই আল্লাহ, করবো কি যে হাই। এই মেয়ের মনটা পাওয়া ভুলে গেছি। লিরিক্স কি ভুল বললাম? মিষ্টি কথা বলল না। বিরক্ত চোখে নিবরানের দিকে তাকিয়ে রইল। মিষ্টির রাগ বুঝতে পেরে নিবরান দ্রুত ঠোঁটে আঙুল দিয়ে চাবির খোঁজে গেল। মিষ্টিও তার পিছন পিছন গেল। নিবরান সোজা আয়না বেগম অর্থাৎ তার দাদির ঘরে গেলেন। মিষ্টি বাইরে দাঁড়িয়ে রইল। যেহেতু নিবরান জানে চাবি কোথায়, তাই সে খুব দ্রুত চাবিটা পেয়ে গেল। চাবি হাতে ঘুমন্ত আয়না বেগমের উদ্দেশ্যে বললেন, মাপ কার না দাদি যান, আমি তোমাকে না বলেই চাবি নিয়ে গেলাম। এই বলে সে বেরিয়ে এলো। নিজের ঘরের দরজা খুলে মিষ্টিকে নিয়ে ভেতরে ঢুকলো। মিষ্টি যেই না ঘরের বাতি জ্বালাতে গেলে খপ করে তার হাতটা ধরে ফেললো নিবরান। লাইট জ্বালায়ও না, বাড়ির সবাই বুঝে ফেলবে। মিষ্টি ব্রু উঁচু করে বলল, আমি লাইট না জ্বালিয়ে কোনো মতে এ ঘরে ঘুমাবো না, তাও আবার আপনার সাথে। আর কিছু করুম না বোন, পাক্কা ওইটা ভুলে হয়ে গেছে। আচ্ছা, আপনি কই ঘুমাবেন? কেন বিছানায়? মানে তাহলে আমি কই ঘুমাবো? নিবরান অলস ভঙ্গিতে বলল, কেন বিছানায় ঘুমাবে? মিষ্টি কয়েক কদম এগিয়ে এসে বলল, তারপর আবার চান্স নেওয়ার চেষ্টা করবেন তাই না? আরে না রে বোন, কয়বার কইলাম। আর দাঁড়ের কাছেও চাপুন না, মাঝখানে বালিশ খাতা দিয়া নিস অনেকটি। আর নিচে ঘুমানো যাবে না, কখন তেলাপোকার টিকটিকি এসে অ্যাটাক করে দেয় বলা তো যায় না। নিবরানের কথা শুনে মিষ্টি হার মানল। সে মোবাইলের ফ্ল্যাশের আলোয় বিছানার মাঝে কোলবালিশ দিয়ে দিল। কি এক মহা যন্ত্রণায় পড়েছে সে। এখন মনে হচ্ছে এখানে
আশাটাই বলছিল কেন যে আসতে গেল। এইসব ভাবতে ভাবতে সে ফ্রেশ না হয়েই বিছানার একপাশে শুয়ে পড়ল। ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসছে। অন্যদিকে নিবরানেরও একই অবস্থা। সেও ফ্রেশ না হয়ে বিছানার ওপর পান্তে নোংরা জামা কাপড় নিয়েই শুয়ে পড়ল। গল্প সমাপ্তির প্রহরে তুমি। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।